সোনিয়া, একটা কথা বলতো মা, কবে দিবি গুড নিউজটা? একদম অজুহাত দিবি না প্রিয়াঙ্কা। 1 বছর হয়ে গেল তোদের বিয়ে হচ্ছে, বাড়িতে বাচ্চা না থাকলে সেটা ফাঁকা ফাঁকা লাগে। এই যে রোজ তোদের ছোটখাটো ঝামেলা হচ্ছে না, এটা সব ঠিক হয়ে যাবে। এটার শুধু একটাই ওষুধ আছে, বাচ্চা নিয়ে নে, সব ঠিক হয়ে যাবে। ধনী হোক বা গরিব, কোনো মেয়ের একবার যদি বিয়ে হয়ে যায় তো সমাজ তার কাছ থেকে সুখবর শোনার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। মেয়েটি হোক বা স্বামী স্ত্রী, তাদের সন্তান চাই বা না চাই এই ব্যাপারে চিন্তা ভাবনা করাটাও সমাজ ঠিক নজরে দেখে না। আর যাদের সন্তান হয় না, তাদের কষ্ট তারাই অনুভব করেন যারা এই কষ্টটা পেয়েছেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, শুধু একটাই চিন্তা ছিল, সবকিছু যেন ভালো রকম চলে। আমার স্ত্রী গীতা 8 মাসের গর্ভবতী ছিল। খুব ভালো মতো ওকে রেখেছিলাম, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়, কোনো রকম যেন অসুবিধে না হয়। এই জন্য ওকে আগে থেকেই খুব সাবধানে আমি রেখেছিলাম, যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়। বিশাল, সবকিছু ঠিক আছে। গীতা আর ওর বাচ্চা, তোমার বাচ্চা একদম ভালো আছে। গীতার সবকিছু ঠিক আছে। ম্যাডাম, শুনে এটা খুবই ভালো লাগছে। ওই বৈদেহী দিদি যেমন যেমন বলেন, আমি ওকে ঠিক সেই রকম ভাবেই রাখি। সেটার রেজাল্ট তো দেখতে পাচ্ছি। জুলাইয়ের 3য় সপ্তাহে 22 বা 23 তারিখে ডেলিভারি হয়ে যাবে। বাচ্চাটাকে কি পেট কেটে বের করবেন? আরে না, সবকিছু যদি ঠিক থাকে তাহলে নর্মাল ডেলিভারি হবে। কি হলো গীতা, কিছু চিন্তা করছো নাকি? না তো। না, মনে হচ্ছে তাই জিজ্ঞেস করলাম। বিশাল, তুমি দুশ্চিন্তার মধ্যে থাকলেই ভাবো সবাই দুশ্চিন্তায় রয়েছে। আমি দুশ্চিন্তায় থাকি না গীতা, চিন্তা করি আমি তোমার। এই গীতা, তুমি বাপের বাড়ি গিয়ে সাবধানে থাকবে তো? তুমিও না বিশাল, বেশ 2 মিনিটের দূরত্বেই তো মায়ের বাড়ি। তুমি এত চিন্তা করো না। তুমি চিন্তা করলে কেন জানি না আমারও খুব চিন্তা হয়, আর এটা আমাদের সন্তানের জন্যে একদমই ঠিক নয়। মা, মা, হ্যাঁ মা। মা, আমার মনে হচ্ছে সময় হয়ে গেছে, হাসপাতালে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো যাই হাসপাতালে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট দাঁড়ান। আমি বলছি যে রিক্সাওয়ালাকে বলবেন যেন আস্তে আস্তে চালায়। কনগ্রাচুলেশন বিশাল, তোমার একটা মিষ্টি ছেলে হয়েছে। আর যেরকম আমি বলেছিলাম, নর্মালি হয়েছে। হ্যালো বৈদেহী দিদি, ছেলে হয়েছে, আর ও একদম ঠিকঠাক আছে, আর গীতাও সুস্থ আছে। অভিনন্দন বিশাল, খুব ভালো লাগছে শুনে। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে ডিউটি এক্ষুনি শেষ হয়ে যাবে। আরে আমার রাজপুত্র এসেছে। উ কেমন আছো তুমি? হ্যাঁ, তুমি কেমন আছো? হ্যাঁ দিদি, তুমি অনেক করলে আমার জন্যে। কেন, কি করেছি আমি? হ্যাঁ, এবার আমাদের এই রাজপুত্র দেখাশোনাও তো করতে হবে। আরে আসল কাজ তো এইবার শুরু হবে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু এই ঠিকঠাক চলাটা কার জন্য ঠিক ছিল তা এখনো পর্যন্ত কেউ জানতো না। এই 1 কিলো চাল দে তো।
এ বাবা এসে গেছে, দেখো আমাকে চকলেট দিয়েছে। আমারও চাই, আমারও চাই, আমারও চাই, ওরে বাবা রে, আমারও চাই। চকলেট নিয়ে এসেছি। এই নাও। মা 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 শোনো। গীতা, আরে আমার সোনু, চল না না মা, ভেতর চল। আমি একটু তাড়াতে রয়েছি, ওকে একটু পোলিও খাওয়াতে নিয়ে যেতে হবে। আর আচ্ছা। শাশুড়ি মাও একটু বাজারে গেছে, তোমাকে তাই একটু বলে দিয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, আর আচ্ছা। আমি দরজাটাও ছিটকেনি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা শোন, ওষুধ খাইয়ে সোজা এখানে চলে আসবি। আমার জামাই দুজনকে এত তাড়াতাড়ি নিয়ে গেছে, পান করার সময় দেয়নি। ঠিক আছে মা, আমি ওষুধ খাইয়ে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ও বাবু, ও ঠিক আছে, চুপ করো। আয়, ওই তো বিশাল এসে গেছে। কি হলো? আরে বিশাল, তোর মা আর গীতার মা দুজনেই সকাল থেকে সোনু আর গীতাকে খুঁজছে। খুঁজছে মানে? আরে সকাল সকাল গীতা সোনুকে নিয়ে বাইরে গিয়েছিল, এখনো বাড়ি ফেরেনি, জানি না কোথায় গেল। বাড়ি আসেনি মানে গেল কোথায়? পোলিওর ওষুধ এখানে? গীতা বৌদি কিছু বলেছে কোথায় টিকা লাগাচ্ছে? না রে রামচরণ, ও তোর মাকেও কোনো কিছু বলেনি। না তো, এখানে কোনো পোলিও অভিযান চলছে না। কিন্তু কোথায় চলছে আপনি বলতে পারবেন? আমি জানি না, আপনি কোনো সরকারি হাসপাতালে জিজ্ঞেস করুন। গীতা শুধু এইটুকু বললো যে ও সোনুকে পোলিওর ওষুধ খাওয়াতে নিয়ে যাচ্ছে, আর কিছু বলেনি। আমিও কিছু জিজ্ঞেস করিনি, আমি ভেবেছি তোমাকে কিছু বলেছে জামাই বাবা, নাকি কিছু বলেছে। গীতা তো আমাকে কিছুই বলেনি, আমি তো সবজি কিনতে গেছিলাম। গীতা তাহলে একা গেল কোথায়, আর তাও সোনুকে নিয়ে? শোনো, আমি কিন্তু সব জায়গায় খোঁজ করেছি, সরকারি হসপিটাল, সব চিকিৎসা কেন্দ্র, কিন্তু কোথাও পোলিওর ওষুধ খাওয়ানো হচ্ছে না। অদ্ভুত কথা তো। তাহলে গীতা এরকম কেন বললো যে ও বাচ্চাটাকে পোলিও খাওয়াতে নিয়ে যাচ্ছে? না যশোদা, আমরা গীতাকে ওর বাড়ি থেকে বেরোতে দেখিনি। ওকে কেউ ডেকে নিয়ে গেছে সেরকমও তো দেখিনি। আশ্চর্য তো, যখন আমি বাড়িতেই ছিলাম না, ও এভাবে চলে গেল কি করে, তাও বাইরে থেকে বন্ধ করে দিয়ে। পোলিওর ওষুধ আজ? সেটা কিভাবে? যাকে তুমি ফোনটা কোথা থেকে করছো বিশাল? বৈদেহী দিদি, আমি তোমার বাড়ির সামনে থেকে বলছি। গীতা সোনুকে নিয়ে কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। আমি এটা বুঝতে পারছি না যে ওর মাকে নাকি বলে গেছে যে ও নাকি পোলিও খাওয়াতে যাচ্ছে। কিন্তু আজ তো বৃহস্পতিবার, আর পোলিওর ক্যাম্প তো বৃহস্পতিবারে না, শুধু রবিবারে দেওয়া হয়। গীতার মা কিছু ভুল শুনেছিল, গীতা সোনুকে নিয়ে অন্য কোথাও গেছে হয়তো। বেলগামের প্রত্যেকটা হসপিটালের অ্যাক্সিডেন্টের কেস চেক করো। সকাল 11টার সময় গীতা নিজের বাচ্চার সাথে বেরিয়েছিল, সন্ধে হয়ে গেছে, এখন অবধি খবর পাওয়া যায়নি। শহরের প্রত্যেকটা ছোট বড় ক্লিনিকে খোঁজ করে দেখো যেখানে পোলিও ড্রপ দেওয়া হয়। যদি ক্লিনিক বন্ধ থাকে ডক্টরের সাথে কথা বলো। আমরা 2 মিনিটে মা আর বাচ্চার ফটোগ্রাফ ফ্ল্যাশ করছি। বিশাল দাঁড়াও, আমার কাছে এর থেকেও ভালো ছবি আছে একটা, এই নিন। শরৎ, এই ফটো নিজের ফোনে ট্রান্সফার করো, প্রিন্ট আউট বের করো, আর সব চাইল্ড গ্রুপে শেয়ার করো। ওকে স্যার। গীতা নিজের ফোন নিয়ে গিয়েছিল? না স্যার, গীতার কাছে কোনো মোবাইল নেই। কবে থেকে নেই? বিয়ের আগে থেকেই নেই স্যার, মানে গীতার কাছে কোনোদিন ফোন ছিলই না। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে স্যার, যে গীতা নিজের মাকে বলে গেছিল পোলিও ড্রপ খাওয়াতে নিয়ে যাচ্ছে, কিন্তু পোলিওর ক্যাম্প তো শুধু রবিবারেই বসে, অন্য দিনে তো হয় না। স্যার, এখনো অবধি যতগুলো হসপিটাল স্ক্যান করে দেখলাম কোথাও মা আর বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে এমন নয়। কিন্তু গীতা নিজের বাচ্চাকে নিয়ে ঠিক কোন রাস্তা দিয়ে গেছে বা এসেছে এটা জানলে পরেও আমাদের কেসটার জন্য অনেকটা ভালো হতো। আরে কিন্তু গীতা তোর মাকে কিছু বলেই যায়নি। স্যার, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে গীতা এটা কি করে করলো। ও তো বাড়ি থেকে বাইরে বেরোই না স্যার, মানে সোনু জন্মানোর আগেও বাড়ি থেকে কখনো একা বেরোয়নি। আর ওর ছেলেকে নিয়ে বেরোনোর তো কোনো প্রশ্নই আসছে না স্যার। পুলিশ বলছে সব জায়গায় খুঁজছে, সব এলাকায়। যখন আমি বাজারে যাচ্ছিলাম তখন তো গীতা কিছুই বলেনি, তারপর এভাবে কি করে চলে গেল? আরে আমার আশা অবধি অপেক্ষা করতে পারেনি। এই শোনো, গীতা যখন সোনুকে নিয়ে একা যাচ্ছিল তখন তোমার সঙ্গে যাওয়া উচিত ছিল। আমি কি করে জানবো যে ও একলা যাচ্ছে? আমি ভাবলাম ও বৈদেহীর সঙ্গে যাচ্ছে। কেন, কেউ বাকি সব জায়গায় তো ওর সাথেই এক যায়। মিনিট, গীতা আপনাকে বললো যে ও বৈদেহী দিদির সঙ্গে যাচ্ছে? না, আমাকে বলেনি ও কার সাথে যাচ্ছে।
কিন্তু আমার মনে হলো ওর সাথেই যাবে, যে বাকি সব জায়গায় তো ওর সাথেই যাতায়াত করে। বৈদেহী দিদি, বৈদেহী দিদি, বৈদেহী দিদি, বিশাল, আমার গীতা তো তোমার সঙ্গে ছাড়া কোথাও যায়ই না। কিন্তু আজ তো আমি তোমার বাড়ি যাইনি। আরে তাহলে গীতা কার সঙ্গে গেল? এই কথাটাই তো আমি ভাবছি। আমার গীতা তোমার সব কথা শোনে, তোমার এটা জানা উচিত তো কোথায় গেছে। আমার সব কথা শোনার জন্য আমায় তোর সাথে থাকতে হবে। আমি তো সারাদিন ক্লিনিকেই ছিলাম। আর বিশাল, তুমি নিজের দায়িত্ব আমার ঘাড়ে কি করে চাপাচ্ছ? স্যার, গীতা দেবী আর ওনার বাচ্চার ছবি সব জায়গায় শেয়ার করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রেসপন্স নেই। মুকুন্দনগরে থাকে তো এরা? হ্যাঁ স্যার। কোনো সিসিটিভি? স্যার, ছোটোখাটো জায়গা, 5-6টা ছোটোখাটো দোকান আছে, সিসিটিভির প্রশ্নই নেই। এই যে গীতার বেবিটা মাত্র 29 দিনের, তাই তো? হ্যাঁ স্যার। স্যার, গীতার স্বামী বিশাল, ও বলছে বৈদেহী নামের একটা মেয়ে আছে, আর গীতা বৈদেহী ছাড়া কোথাও বেরোয় না। বৈদেহী? এ তো ওই মেয়েটা যে গীতা আর ওই বাচ্চাটার ছবি দিয়েছিল। হ্যাঁ স্যার, ওই সে। স্যার, আমার গীতা বৈদেহীর দিকে খুবই সম্মান করতো স্যার। মানে দিদি যা যা বলতো গীতা একদম সেগুলোই করতো স্যার। ও কোনটা খাবে কোনটা খাবে না সব কথা শুনে চলতো, যখন থেকে ও প্রেগনেন্ট ছিল তখন থেকে স্যার। এই বৈদেহী তোমার আত্মীয় হয়? না স্যার, উনি অঙ্গনবাড়ির সেবিকা। যখন গীতা প্রেগনেন্ট ছিল তখন সবকিছু শেখাতে এসেছিল। ও নিজে থেকে এসেছিল? হ্যাঁ স্যার। স্যার, বৈদেহীকে তুলেনি? বিশাল, এই অঙ্গনবাড়ি কর্মী বৈদেহীকে তোমার সন্দেহ হয়? আমি বুঝতে পারছি না ওনাকে সন্দেহ করা উচিত কিনা, কিন্তু এটা আমি শিওর বলতে পারি যে গীতা সোনুকে নিয়ে একা বাড়ি থেকে বেরোবেই না স্যার। একটু দেখ তো তুই। হ্যাঁ ঠিক আছে। বিশাল আমায় দোষ দিচ্ছে। হ্যাঁ, আঙ্গুলটা তোমার ওপরেই বৈদেহী। বিশালের মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা বলো, তুমি থাকো কোথায়? আমি মণিবাগ। কেন? তুমি এখন বাড়িতে আছো? ম্যাডাম, কি হয়েছে বলুন তো। তাড়াতাড়ি ধর্মপুর থানায় চলে এসো। আমি এখন ক্লিনিকে আছি, একটা ডেলিভারি আছে, তারপরে আমি আসছি। ক্লিনিকের নাম কি? ভাগ্যলক্ষ্মী মেটার্নিটি হোম। এই ভাগ্যলক্ষ্মী ম্যাটার্নিটি হোমে তুমি ফুল টাইমার? সপ্তাহে 6 দিন আর 12 ঘন্টা ডিউটি আমার স্যার। এদিকে সরকারের থেকেও মাইনে পাও অঙ্গনবাড়ি সেবিকা হিসেবে। কি? আমি কোনো অঙ্গনবাড়ির সেবিকা নই স্যার। বিশাল তো বলছিল তুমি অঙ্গনবাড়ি সেবিকা। সেটা আপনি ওকেই জিজ্ঞেস করুন না। আর আমি একটা কথা বলে দিচ্ছি, ও পাগল হয়ে গেছে, যা খুশি বলছে। কালও আমার বাড়ি এসেছিল, আমায় দায়ী করছিল। আর আজ এসব অঙ্গনবাড়ি নিয়ে কি সব। এই দেখুন স্যার, আমি এই মেটার্নিটি হোমে ফুল টাইম ডিউটি করি। তাহলে আমি বিশালকে কেন বলবো যে আমি অঙ্গনবাড়িতে সেবিকার কাজ করি? হ্যাঁ, তুমি তো অঙ্গনবাড়ির সেবিকাই। সেই জন্যই তো 6 মাস আগে গীতাকে সবকিছু শেখাতে আমাদের বাড়ি এসেছিলে। ও কোনটা খাবে কোনটা খাবে না, কিভাবে বসবে কিভাবে উঠবে সবকিছু তো শিখিয়ে গিয়েছিলে। এখন স্যারের কাছে মিথ্যে কথা কেন বলছো? আরে বিশাল, এই সব কিছু আমি করেছি, কিন্তু আমি তোমায় কখন বললাম যে আমি অঙ্গনবাড়ির সেবিকা? আমি মিথ্যে কেন বলবো? স্যার, আমার 6 মাস আগে বাজারে দেখা হয়েছিল গীতার সাথে। আপনি কি করে জানতে পারলেন? 3 মাস চলছে না তোমার? হ্যাঁ। এটা কি তোমার প্রথম সন্তান? হ্যাঁ, কিন্তু আপনি কে? এই রকমই হঠাৎ করে একদিন গীতার সঙ্গে বাজারে আমার আলাপ হয়েছিল। আমি তো তখন গীতাকে বলেছিলাম যে আমি ভাগ্যলক্ষ্মী মেটার্নিটি হোমেতে কাজ করি আর বাচ্চাদের ডেলিভারিতে ডক্টরকে অ্যাসিস্ট করি। তখন গীতা নিজেই আমায় জিজ্ঞেস করেছিল যে তুমি আমার সাহায্য করবে। আমি বললাম হ্যাঁ, এটাই তো আমার কাজ। তারপর ওদের বাড়ি যেতে শুরু করলাম, ওকে ব্যায়াম শেখানোর জন্য, খাওয়া দাওয়ার ব্যাপারে বলার জন্য। কিন্তু আমি এটা কখনোই বলিনি যে আমি অঙ্গনবাড়ির সেবিকা। স্যার, গীতা আমাকে নিজে বলেছিল এই অঙ্গনবাড়ির সেবিকা। গীতা কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না আমাকে। এই যেগুলো লালের মধ্যে আছে না, এবার থেকে এগুলো একটাও খাবে না তুমি। আর এই যেগুলো সবুজের মধ্যে, নিজের স্বামীকে বলে এগুলো আনিয়ে এখন থেকেই খেতে শুরু করো। এইসব খাবার আমাদের সন্তানের জন্য খুবই ভালো। এসে গেছো তুমি? বিশাল, উনি হলেন সেই দিদি। উনি আমার স্বামী বিশাল। ও নমস্কার। নমস্কার। ওই দিদি হলেন একজন সেবিকা। উনি অনেককেই সাহায্য করে থাকেন। উনি এই সব বিষয় খুব ভালো করে জানেন। ভালোই তো, তুমি অনেক কিছু জানতে পারবে।
আর যে খাবারগুলো সবুজ কালি দিয়ে লেখা আছে না, ওগুলো আমি কালকে নিয়ে আসবো। মা, হুম? ওই লাল রং দিয়ে যেগুলো লেখা আছে না, সেই সমস্ত জিনিসগুলো এখন তুমি আর রান্না করো না, ঠিক আছে? স্যার, আমার বাড়ির সবাই জানে যে অঙ্গনবাড়ির সেবিকা, আর সেই জন্য উনি গীতার জন্য অনেকগুলো জিনিস নিয়ে আসতেন ওখান থেকে ফ্রিতে। মিথ্যে। আমি বন্ধু হিসেবে আনতাম, কখনো নিজের ক্লিনিক থেকে, কখনো নিজের টাকায়। কারণ ততদিনে গীতা তো আমার বন্ধু হয়ে গিয়েছিল, আর আমি ওর জন্য যাই করতাম তার জন্য এদের বাড়ির সবাই আমার খুব প্রশংসা করত। স্যার, আমি অনেক বছর ধরে এই কাজটা করছি। গীতার আমার সাহায্যের দরকার ছিল, তাই আমি করেছি, ব্যাস। স্যার, এক সপ্তাহ আগের কথা, গীতা আমাকে এটা বলেছিল যে সরকারের এমন একটা যোজনা রয়েছে যেটাতে গরিব লোকেদের বাচ্চা হওয়ার পরে তাদের দেখাশোনার জন্য সরকারি সাহায্য পাওয়া যায়। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, তোকে এটা কে বললো? ও বলেছিল, ইনি বলেছিল ওকে। আউ, আউ। কে রাজকুমার? কে? কি কুটুমা না? সোনা বাবা, সোনা আমার বাচ্চা। বাবা আসো আসো সোনা, আসো। আমার সোনা বাচ্চা কই? জানো, সোনুর জন্য চিন্তা কিন্তু শুধু আমরাই করি না, আরো অনেককে করে। তার মানে? ওই দিদি বলছিলেন যে আমাদের মতো ঘরে বাচ্চাদের জন্ম হলে তারা সরকারি সাহায্য পায়। আচ্ছা, মানে টাকা পয়সা দেবে নাকি? হ্যাঁ, ওই দিদি বলছিলেন যে এরকম সাহায্য আমরাও পাবো। বৈদেহী দিদি খুব ভালো, তাই না? মানে উনি না বললে তো আমরা জানতেই পারতাম না। তোমার বউ তোমাকে মিথ্যা কথা বলেছে। কেন বলেছে তা আমি জানি না। না। হ্যাঁ, আমি গীতাকে কখনো বলিনি কোনো সরকারি সাহায্যের ব্যাপারে। গীতা এটা খুব ভালো করে জানে যে আমি মেটার্নিটি হোমে কাজ করি, তাই জন্যই তো আমি ওর সাহায্য করছিলাম। আর আমি গীতাকে মিথ্যে কেন বলবো? আর এভাবে গীতা আর সোনুকে গায়েব করে আমি কি পাবো? 28-29 দিনের একটা বাচ্চা, ছেলে, সাথে মাও নিখোঁজ। স্যার, যদি ভিখারির দল বাচ্চাটাকে গায়েব করে থাকে তো মাকে কেন নেবে? আর যদি মাকে নিয়ে যায় বেশ্যার দল, তো বাচ্চাকে নিয়ে কি করবে? তাও আবার ছেলে। আমার তো মনে হচ্ছে কিছু তো বিপদ হয়েছেই, মা নয় বাচ্চার সাথে। আর বাচ্চাকে যদি তুলতে আসে তাহলে তো মা চেল্লাবে। হতে পারে মাকে খুন করে বাচ্চাকে নিয়ে গেছে। কখন থেকে খুঁজছি তোমাকে। অর্চনা ম্যাডাম। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? না, মানে পৃথিবীটাই অদ্ভুত। বল না, হয়েছেটা কি? ম্যাডাম, ওই একজন মা আর তার বাচ্চা নিখোঁজ। আমি চিনি ওদেরকে। ওর স্বামী এখন কি সব আজব সব কথা বলছে। জানি না গীতাও কেন এসব, মানে ওর মা এরম কেন করলো। স্যার, আমার মনে হয় বৈদেহীর থেকে অনেক কিছু জানতে পারবো। ওর পাস্ট, ওর প্রেজেন্ট, ওর বাড়ি, ওর কাজ করার জায়গা, সবগুলোকেই ভালোভাবে দেখা উচিত। স্যার, আমার একটা জায়গায় খটকা লাগছে যে গীতা পোলিও খাওয়ানোর মিথ্যে কথা বলে বাড়ির বাইরে বেরোবে কেন, যখন কোনো পোলিও ক্যাম্পই হয়নি। আর ও যদি কোনো সরকারি হাসপাতাল অথবা ক্লিনিকে গিয়েই থাকে, তাহলে কেউ তো গীতা বা সোনুকে দেখে থাকবে। আমরা আশেপাশের সব হসপিটাল ক্লিনিকে খোঁজ নিয়েছি স্যার, কিন্তু কোনো ক্লুই পাইনি। মানসী, তুমি বৈদেহীর প্রতিবেশীদের থেকে খোঁজ নাও। রাও, গীতা আর বিশালের ব্যাকগ্রাউন্ডও বার করো। এটাও হতে পারে যে পুরোটাই ওদের বাড়ির ভেতরের ব্যাপার। এই বৈদেহীটা মিথ্যে কথা বলছে। আমাদের গীতা কেন মিথ্যে কথা বলবে? হয়তো ভুল বুঝেছে, ভুল শুনেছে হয়তো। হ্যাঁ, কিন্তু এত কিছু শুনতে ভুল কি করে হতে পারে? ওই উপদেশ, কি খাবে কোনটা খাবে না, কি করতে হবে কোনটা করবে না। আর গীতা আমাকে এটা নিজেই বলেছিল যে বৈদেহীরই ওকে বলেছিল সরকারি সাহায্যের কথা। এখন বৈদেহীরই অস্বীকার করছে, প্রত্যেক কথাই অস্বীকার করছে ও। শোনো, তুমি বৈদেহী বলে কাউকে চেনো? আঙ্কি আমার পাশেই থাকে। তোমার নাম কি? কবিতা হেগড়ে। কিন্তু ম্যাম, বৈদেহীর ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? কবে থেকে জানো বৈদেহীকে? প্রায় 3 বছর থেকে, যেদিন থেকে ও এখানে থাকছে। এই বৈদেহী অঙ্গনবাড়ি সেবিকা কি? বৈদেহী কোনো ভাগ্যলক্ষ্মী মেটার্নিটি হোমে কাজ করে ম্যাডাম। ও একা থাকে এখানে? হ্যাঁ। 3 বছর আগে কোথা থেকে এসেছিল? সেটা তো জানি না ম্যাডাম। এত কিছু জিজ্ঞেস করছেন, কিছু ঘটেছে নাকি? জানো না মুকুন্দনগর থেকে একটা বাচ্চা আর তার মা গায়েব হয়েছে? সেটা তো জানি ম্যাডাম। মানে আপনি বলছেন বৈদেহী এতে জড়িত আছে? আমি তোমাকে জিজ্ঞেস করছি কবিতা, বৈদেহী এই ঘটনার মধ্যে শামিল আছে কি? এই ব্যাপারে আমি কিছু জানি না ম্যাডাম, কিন্তু এটা জানি যে ও খুব ভালো মানুষ। আমরা সবাই ওকে খুব সম্মান করি। যতদূর আমি জানি উনি গোয়ার মরগাঁও থেকে এসেছেন আর বিবাহিত নন। সারদা দেবী, আপনি বৈদেহীর দেশের বাড়ির পরিবার সম্পর্কে কিছু জানেন, বা এখানকার কোনো আত্মীয় সম্পর্কে? না তো, তেমন কিছু জানি না আমি। কিন্তু ম্যাডাম,
উনি অঙ্গনবাড়িতে কাজ করেন কিনা আপনি এটা কেন জানতে চাইছেন? প্রথমে আপনি বলুন, ও কাজ করতো কি করতো না? না, উনি ভাগ্যলক্ষ্মী মেটার্নিটি হোমে কাজ করেন। আর এই যে বৈদেহীর বাড়ি, ওটা কি নিজের বাড়ি না ভাড়া থাকে? ভাড়ার। কিছু পেলেন আপনারা? কি মনে হয় আপনাদের যে আমি গীতা আর সোনুকে এখানে লুকিয়ে রেখেছি? আর আপনাদের এর পরের প্ল্যান কি আমাকে মেরে ধরে আমায় স্বীকার করাবেন? আপনারা কিচ্ছু জানেন না আমার কাছে গীতা আর সোনু কত ইম্পর্টেন্ট। আপনারা আমার মেটার্নিটি হোমে ফোন করেছিলেন না? কিছু পেলেন আমার বিরুদ্ধে? আমি বুঝতে পেরে গেছি, কোনো মহিলা আর তার বাচ্চা মিসিং, ওই কারণেই আপনারা বৈদেহীকে ধরে নিয়ে গেছেন। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না ডক্টর। আমাকে নিয়ে এই ক্লিনিকে 4 জন ডাক্তার আছেন, আপনি যে কোনো কাউকে জিজ্ঞেস করতে পারেন, সবাই একই উত্তর দেবেন যে বৈদেহীর মতো অ্যাসিস্ট্যান্ট এই হসপিটালে আর নেই। প্রত্যেকেই চাই ডেলিভারির সময় বৈদেহী যাতে তাকে অ্যাসিস্ট করে। এই ব্যাপারে বৈদেহীর হাত আছে তার তো কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, শুধু এটাই যে গীতার প্রেগন্যান্সির সময় বৈদেহী তাকে খুব সাহায্য করেছিল। স্যার, গীতার প্রতিবেশীদের থেকে যেটুকু জানলাম আমার মনে হচ্ছে না অ্যাফেয়ারের কোনো ব্যাপার আছে। আর ডেলিভারির 4 সপ্তাহ পরে পালিয়ে যাওয়া একটু অদ্ভুত স্যার। স্যার, আমার মনে হয় এই মামলাটা সোনুর জন্ম সংক্রান্ত ব্যাপারের সাথে জড়িয়ে। হতে পারে বিশালী তার বউ বাচ্চাকে গায়েব করেছে। স্যার, বিশাল ইনভলভড হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কোনো মোটিভ সামনে আসেনি যাতে করে মনে হতে পারে যে ও কোনো রকম নাটক করছে। ঝামেলা মানে মেয়েদের ঝামেলা। ফ্যাক্টরিতে এমন কোনো মেয়ে আছে যার সাথে বিশালের চক্কর চলছে? অথবা ফ্যাক্টরির বাইরের কেউ? কখনো কারোর থেকে শোনা গেছে বা বিশাল কিছু বলেছে? কোনো রকম প্রস্টিটিউট? আরে স্যার, আমাদের বিশাল তো একদম সন্ন্যাসী মানুষ, কখনো এদিক ওদিক তাকাই না। আর সাহেব, যখন থেকে ওর বউয়ের বাচ্চা হবে শুনেছি তখন থেকে ও ডবল শিফটের একটা সুযোগও ছাড়ে না। সারা দিন ও কাজে ঢুকে থাকে যাতে একটু বেশি টাকা রোজগার করতে পারে ওর বউ বাচ্চার জন্য। স্যার, এরকম দুরকম কথা বলার লোকই নয় বিশাল। বিশালের কারোর সাথে ঝগড়া বা ফ্যাক্টরিতে কারোর সাথে শত্রুতা? স্যার, বিশালের ফোন রেকর্ডস দেখেছি, কিচ্ছু পাইনি। বিশাল স্পটলেস, গীতা স্পটলেস, বৈদেহী স্পটলেস, কিন্তু কেউ তো আছে যে সত্যি স্পটেড। 3 দিন হয়ে গেল গীতা আর তার বাচ্চা নিখোঁজ হয়েছে। এ দুজন কোথায়? স্যার, এরা সকলে গরিব গুরবো, এক একজন ভুল বলে মিথ্যে বলে মানে কি পেতে পারে? স্যার, একটা কথা বারবার খটকাচ্ছে। স্যার, গীতা নিজের বাচ্চাকে পোলিও খাওয়াতে ওই দিন কেন নিল যেই দিন কোনো ক্যাম্পই ছিল না? বিশালও অনেকবার বলেছে যে গীতা একা কোথাও যায় না, আর প্রতিবেশীরাও তাই বলছে। যদি বিশাল এই ব্যাপারে সত্যি বলছে, তাহলে ওকে গীতার ব্যাপারেও সত্যিটা বলছে? যে গীতা ওকে বলেছে যে বৈদেহী অঙ্গনবাড়ি কর্মী? নাকি গীতা মিথ্যে বলেছিল বিশালকে? নাকি বৈদেহী মিথ্যে বলেছিল গীতাকে? নাকি বিশাল আমাদের মিথ্যে বলছে গীতার ব্যাপারে? যেটাই হোক না কেন, এই কেসটা গীতা আর তার বাচ্চা সোনুর সঙ্গে যুক্ত। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, কিন্তু তুমি ওখানেই থাকো আর নিজের খেয়াল রেখো। কিছুদিনেই সব ঠিক হয়ে যাবে। আমি এখানে সমস্ত ব্যবস্থা করে রেখেছি। না না, এখনো হ্যাঁ বলেনি, কিন্তু আমি খুব শিগগির ওকে মানিয়ে নেব, পাঠিয়ে দেবো ওকে। ঠিক আছে? ঠিক আছে তো? আরে তুমি এখানকার চিন্তা একদম করো না। আচ্ছা, বাচ্চাটা কেমন আছে? ও আমার মতোই দেখতে কি? হ্যাঁ, কি ভেবেছ অনিতা? কিছুই ভাবিনি। সাক্ষী, পূজা, দাদুর বাড়ি যাবে না তোমরা? কেন যাব না, অবশ্যই যাব। চলো না মা, তুমিও যাবে তো বাবা? যদি আমি যাই, কাজগুলো কে করবে? তোমার বাবা? তুমি সব সময় কাজই করো মা, আমরা 3 জনই যাব। হ্যাঁ, আমরা 3 জনই যাব। চলো খেয়ে নাও আগে। আসলে ব্যাপারটা কি সেটা বুঝতে পারছি না, কেন আমাদেরকে জোর করে বাপের বাড়ি পাঠাচ্ছ বলো তো? মন উঠে গেছে তোমার থেকে, পিছু ছাড়াতে চাই তোমার। দেখে তো মনেই হচ্ছে আমাকে ভুলে যেতে চাইছো। তাহলে এক কাজ করো, ট্যাক্সিটা তুমি চালাও, আর বাচ্চাদের নিয়ে আমি চলে যাচ্ছি। এবারও সত্যিটা বলবে না? না,
ঠিক আছে, ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। সময়টা এখানে দেখাচ্ছে সকাল 9:30। স্যার আসলে আমাদের সিসিটিভি রুম ইনচার্জের সন্দেহ হয়েছিল। ওরা একটা মেয়ে আর একটা বাচ্চাকে ব্রিজের সিসিটিভিতে দেখতে পেয়েছিল। যতক্ষণে আমরা ওখানে পৌঁছতাম ওরা ওখান থেকে চলে গেছিল। পুরো স্টেশন আমরা খুঁজে দেখেছি কিন্তু ওদেরকে পাইনি। 2-3টে ট্রেন সেই সময় আমাদের সামনে দিয়ে গেছিল, কিন্তু স্যার আমি শিওরলি বলতে পারবো না যে ওরা ওই ট্রেনটাতে উঠেছিল নাকি স্টেশন থেকে বাইরে চলে যায়। বাচ্চাটাকে দেখে তো গীতার ছেলে সোনুই মনে হচ্ছে। হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে, কিন্তু গীতা তো কোথাও নেই, আর ওর কোনো খবরও নেই। এটা আমার সরুই, আমার ছেলে। এই এই লাল টুপিটা, এটা তো ওরই। এই মেয়েটাকে আপনারা একে চেনেন কেউ? না ম্যাডাম, এর আগে আমরা এই মেয়েটাকে দেখিনি, কিন্তু আমার সরু এর কাছে কেন? আমার গীতা কোথায়? এটা তো সোনুই, আমি ওর মুখ খুব ভালো করে চিনি। আর এই লাল টুপি, এটা এটা তো আমি দিয়েছিলাম গীতাকে। এই মেয়েটাকে তুমি চেনো যে সোনুকে কোলে নিয়েছে? না ম্যাডাম, আমি তো একে প্রথমবার দেখছি। এ কে? আর আর গীতা কোথায়? তোদের দেখে আমার রীতিমতো লজ্জা হচ্ছে। 4 দিন ধরে মেয়েটা বেলগামে ছিল বাচ্চাটার সাথে, আর তোরা কোনো খবর পেলি না? এই মেয়েটার জন্মকুণ্ডলী লাগবে। এই মেয়েটা নিশ্চয়ই একা কোনো কাজ করছে না, কোনো গ্যাংয়ের মেম্বার। প্রত্যেকটা ডিটেলস আমার চাই, মনে রাখবি। বৈদেহী, যে মেয়েটাকে সোনুর সঙ্গে দেখা যাচ্ছে আমার মনে হয় ও ভিখারির গ্যাংয়ের সঙ্গে যুক্ত। আমার তো খুব চিন্তা হচ্ছে গীতা আর সোনুর জন্য। যদি তুমি সত্যি বলে থাকো, বিশাল সত্যি বলে থাকে, তাহলে এর মানে হলো গীতা মিথ্যে বলছে। তোমার অঙ্গনবাড়ির সেবিকা হওয়ার ব্যাপারটা বা সোনুকে নিয়ে বাড়ির বাইরে পোলিও খেতে নিয়ে যাওয়ার ব্যাপারটা, আচ্ছা গীতা কেন মিথ্যে কথা বলবে? তুমি ওর সাথে এতটা সময় কাটিয়েছো, ও কি পছন্দ করতো না? না তো। আচ্ছা গীতা কি বিশালের কোনো ব্যাপারে অখুশি ছিল? কোনো আগের প্রেম যেটা দুজনের মাঝখানে আসছিল? তুমি কি কখনো ওর কথায় বা কোনো বিষয়ে মনে হয়েছে প্ল্যান করেছে বাইরে পালিয়ে যাওয়ার? আমি বলতে চাইছি যে এই মেয়েটা সোনু আর সোনুর মাকে পালাবার জন্য সাহায্য করেছে। এসব আপনারা কি বলছেন? প্রথমত গীতা আর বিশালের মধ্যে কোনো রকমের কোনো ঝামেলাই আমি দেখিনি কখনো। উল্টে এরা দুজন তো বাচ্চা হওয়ার পরে আরো খুশি ছিল। তোমার কথা অনুযায়ী গীতা বিশালের কোনো ব্যাপারে অখুশি ছিল না? না, একদমই না স্যার। গীতা প্রথমবার মা হতে চলেছিল, একটু আধটু ভয় তো থাকবেই না। আর এটা তো ওর প্রথম সন্তান, আর প্রথম সন্তান ছেলেই হতে হবে এরম চাপও থাকতে পারে। মানে এই ব্যাপারে গীতা আমায় কখনো বলেনি, আমি শুধু আন্দাজে বলছি। আর হলেও তো সেই ছেলেই, আর সেও এত সুন্দর স্বাস্থ্যবান। আমি আপনাকে ওর ছবি দেখাচ্ছি, এই দেখুন স্যার, কত খুশি মনে হচ্ছে গীতাকে। আমি তো বুঝতেই পারছি না যে বিশাল আর গীতার সাথে হচ্ছেটা কি আসলে। আরে তো দীপালি 1 নম্বরের বাজে মেয়ে, সুযোগ পেলে চুরি করে। কতবার তো আমার দোকান থেকে চুরি করেছে, চকলেট আরো অন্য কিছু। এই দীপালি একটা বাচ্চাকে চুরি করেছে? বাবা, এত দূর পৌঁছে গেছে, চকলেট থেকে বাচ্চা অবধি। কোথায় থাকে এই দীপালি? এমনিতেই জঙ্গলিটার তো কোনো ঠিকানা নেই।
পাশের বস্তিতে কুসুম দেবী থাকে। আমি দীপালির কোনো আত্মীয় নই। আমি এখানে একলাই থাকি। ও তো রাতে এখানে ঘুমানোর জন্য আসতো। এ এই দীপালির হাতে বাচ্চাটা কার? দীপালি চুরি করেছে এই বাচ্চাটাকে। হে ভগবান! বাচ্চার নাম সোনু, আর বাচ্চার মাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। গীতা মরিয়া, চেনেন আপনি একে? না না, আমি গীতাকে চিনি না। হ্যাঁ, কিন্তু দীপালি বলে গেছিল 4-5 দিনের মধ্যে ফিরে আসবে। কোথায় গেছে কিছু বলেছে? ওর বাবা মার কাছে যাচ্ছিল, কোলাপুর। স্যার, দীপালির কোলাপুরের অ্যাড্রেস কুসুমজি জানে না। কুসুমজি নিজেই অবাক হয়ে গেছেন। ওনার বাড়িতেই থাকছিল, 4-5 দিনের মধ্যে ফিরে আসবে বলে চলে গেছে। কিন্তু এমনভাবে গেছে জিনিসপত্র সমস্ত নিয়ে গেছে, একটা জিনিসও ছেড়ে যায়নি চেনার জন্য। হতে পারে কুসুম দেবীকে মিথ্যে বলে গেছে। পুরোটাই সম্ভব স্যার। একদম গন্ডগোলের ইতিহাস আছে মেয়েটার। লড়াই, চুরি, ঝগড়া, হিস্ট্রি সিটার মেয়েটা। কোলাপুরে খোঁজ নেই। স্যার, এই দীপালি বলে মেয়েটা তো মিসিং আছে। হ্যাঁ জানি, মিসিং রফিক, একটা বাচ্চার সাথে। এর জন্যই তো তোকে ছবিটা পাঠিয়েছি, আর তুই মায়ের খবর মাসিকে শোনাচ্ছিস। স্যার, এই দীপালি কোলাপুর থেকে মিসিং আছে। এখানেরই এক পুলিশ স্টেশন ওর মিসিং কমপ্লেন লেখানো আছে। কি? ও গতকালই কোলাপুরে পৌঁছলো আর সঙ্গে সঙ্গে মিসিং কমপ্লেন্ট দায়ের হলো? এই কে রে? নাম ঠিকানা বলতো। স্যার, এই দীপালি কাল থেকে না, 2 বছর আগে থেকে মিসিং আছে। 2 বছর আগে আমি এর ফটো পেয়েছিলাম এখানকার পুলিশের থেকে। আপাকর পুলিশ স্টেশন একবার ফোন করে দেখুন। এই দীপালির ABCDEFGH সব খবর পেয়ে যাবেন আপনি। স্যার, এই দীপালির পুরো নাম হলো দীপালি গাউড়ে। বড় বড় পোস্টার ছাপানো হয়েছিল এর নামে। আচ্ছা, আর এমবেসিং কমপ্লেনটা কে করেছিল রমেশ? এই দীপালির বর যোগেশ গাউড়ে জুন 2014-তে কমপ্লেন লিখিয়েছিল। আমরা কোথায় না খুঁজেছি, কি না করেছি, কিন্তু ধরতে পারিনি। 2 বছর আগে নিখোঁজ হয়, 17 বছরের ছিল। আমাদের মনে হয়েছিল জোর করে বিয়ে দেবার কোনো কেস হবে, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে। তাহলে তো এর স্বামী যোগেশকে তোমার জিজ্ঞেস করা উচিত। এই দীপালি এতদিন বেলগাঁওতেই রয়েছে, নিশ্চয়ই কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত। হয়তো ওর স্বামী যোগেশও। খোঁজ নিচ্ছি স্যার। যোগেশ গাউড়ে এখন কোথায়? সাহেব, এতদিন ধরে দীপালি বেলগামে ছিল। আচ্ছা, তুই আগে জানতিস না এই দীপালি বাচ্চা ওঠানোর ধান্দা আগে থেকে করতো? তোর জানা ছিল না? সাহেব, আপনি এসব কি বলছেন সাহেব? দেখ যোগেশ, এই ড্রামা বন্ধ কর। প্রথমে ওখানে সেফ হওয়ার জন্য দীপালিকে গায়েব করে দিলি, যাতে আড়ালে ওর সাথে মিলে এই অন্যায় কাজ চালিয়ে যেতে পারিস। আর গীতার সাথে কি করেছিলি? হ্যাঁ, মেরে ফেলেছিস। সাহেব, আপনি এসব কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আরে গীতা কে? একে তো আমি চিনিও না। আর সাহেব, আমি আজ পর্যন্ত বেলগামে যাইও নি। কি বলছো সাহেব? 2 বছর ধরে আমার মেয়ে দীপালি ফোনই উঠায় না। আপনারা ওকে খুঁজতে ব্যস্ত ছিলেন না? ব্যস্ত ছিলাম, পাওয়া তাকেই যায় যে সত্যিকারের নিখোঁজ। তোমার দীপালি তো বেলগাঁওয়ে শিশু পাচারের ব্যবসা করতো। না না সাহেব। আরে কি না, একটা 4 সপ্তাহের বাচ্চাকে নিয়ে ও পালিয়েছে। এমন হতেই পারে না দীপালির বর আর তুমি কিছু জানো না। আমাকে সব ফালতু নাটক দেখিও না, বুঝেছো? আমি সত্যি কথা বলছি সাহেব। 2 বছর ধরে আমি দীপালির কোনো চেহারাই দেখিনি, ওর আওয়াজও শুনিনি। সাহেব, আমি ব্যাংকে পিয়নের কাজ করি, আর আমি আমার কাজ সততার সাথে করি। তারপর বল। স্যার, আমি দীপালির সঙ্গে বিয়ে করতে চাইনি, বরং আমি এত তাড়াতাড়ি বিয়েই করতে চাইনি। আমাকে জোর করে আমার বাবা ওই দীপালির সঙ্গে বিয়ে দিয়ে দেয়। ওই সময়ও দীপালি উল্টোপাল্টা কাজ করতো? দীপালি তো কোনো কাজই করতো না, না বাড়িতে না বাইরে। সবাইকে চরকি নাচাতো। 17 বছরের ছিল। বিয়ে করার পর আমি বুঝতে পারি আমি ভুল করে ফেলেছি। ও স্যার দোকান থেকে চুরি করতো, কখনো টফি, কখনো বিস্কুট, কখনো কাপড়, চা হাতে পেত তাই। আর যখন ধরা পড়ে যেত তখন আমার মান সম্মান নিয়ে টানাটানি হতো। বাচ্চাও চুরি করতো নাকি? কয়েক মাসিও আমার সঙ্গে ছিল, ততদিন তো কোনো বাচ্চা চুরি করেনি। আর যখন আমাকে ছেড়ে চলে যায় তখন আমি নিজে গিয়ে পুলিশ স্টেশনে ওর নামে মিসিং কমপ্লেন্ট লিখিয়ে আসি। ব্যাপারটা কি ঠিক বোঝা যাচ্ছে না। গীতা তার বাচ্চা সোনুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। এর 4 দিন পরে সোনু নামে বাচ্চাটা দীপালির সঙ্গে দেখা যায়। কি কানেকশন থাকতে পারে বিশাল, দীপালি আর গীতার? স্যার, বাচ্চা চুরির এই কেসটা র্যান্ডম বলে মনে হচ্ছে না, কারণ এতগুলো ঘটনা একসাথে ঘটতে পারে না। গীতা ওর বাচ্চা সোনুকে এই বলে বাড়ি থেকে বের করে নিয়ে যায় যে ওকে পোলিওর ডোজ খাওয়াতে নিয়ে যাচ্ছে, আর ফেরতই আসে না। 4 দিন বাদে সোনুকে দীপালির সাথে বেলগাম স্টেশনের ফুট ব্রিজের কাছে দেখা যায়, কিন্তু তারপর থেকে কোনো খোঁজ নেই। স্যার, বিশাল এটাই বারবার বলছে যে গীতা কোথাও একা যেত না, আর বৈদেহীর ওপর আঙুল তুলছে। এরকম নয় তো বিশাল নিজেই অন্যায়টা করেছে? ওই গীতা আর বাচ্চাটাকে লুকিয়ে রেখেছে। এই বিশালকে একটু কালচার করতে হবে।
শোন, আমি বেরিয়ে গেছি, বাস স্ট্যান্ড পৌঁছাচ্ছি। তুইও ওদিক থেকে বেরিয়ে যা, বাস ছাড়ার সময় হয়ে যাচ্ছে। অটো, বাস স্ট্যান্ড। এই দীপালিটাকে নিজের বাচ্চা সোনুকে দীপালিকে দিয়েছিলিস কেন তুই? আর গীতার সাথে কি করেছিস? গীতাকে মার্ডার করেছিস তুই? নাকি গীতার কোনো চক্কর ছিল আর সোনু তোর বাচ্চা না? সন্দেহ হয়েছে তোর? না ম্যাডাম, এরকম কিছুই না। আমি আর গীতা তো একে অপরকে খুব ভালোবাসি স্যার। আর সরু তো আমার জীবন স্যার। আমি খুব গরিব। যখন সরু জন্মালো না, তখন আমি মিষ্টি বিতরণ করেছিলাম। হওয়ার পরে আমরা ধুমধাম করে অনুষ্ঠান করেছিলাম। আর এত ধুমধাম করার পরে তুই ফিউজ হয়ে গেলি যে যখন তোর মনে হলো যে তোর বউ গীতার বাচ্চাটা তোর আদৌ নয়, বরং গীতার কোনো প্রেমিকের। না না স্যার, আপনারা ভুল ভাবছেন। গীতা গায়েব হবার পর থেকেই আমি ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি যে গীতার কি সত্যি কথা সম্পর্ক ছিল, আশীর্বাদ থেকে বিয়ে অবধি। আর বিয়ে থেকে ওর গায়েব হওয়া অবধি প্রত্যেকটা মুহূর্তে আমি এটা ভাবছি যে গীতা কি সত্যি আমার সঙ্গে সুখী ছিল না, দুঃখী ছিল। আর বারবার ওর ওই কথাটা মনে পড়ে যে বৈদেহী অঙ্গনবাড়ি সেবিকা। ঠিক তখনই আমার মাথা ঠিক থাকে না স্যার। জানি না ওই রকম মিথ্যে কথা কেন বলবে। মানে হয়তো আরো অনেক মিথ্যে কথা বলেছে ও। ওর হয়তো সত্যি অন্য কথা সম্পর্ক ছিল। খুঁজে বের করুন স্যার ওদের দুজনকে, যে কেন আমার সঙ্গে এরকম করলো। এটা আমি জানতে অবশ্যই চাই। আমি জানতে চাই স্যার। আরেকটা কথা ম্যাডাম, যদি বৈদেহী অঙ্গনবাড়ি সেবিকা নাই হয়, ও যদি সত্যি অন্য কোনো ক্লিনিকে কাজ করে, তাহলে এতদিন একবারও কেন বলল না যে বাচ্চার ডেলিভারি ওই ক্লিনিকে করাও? ওর এটা বলা উচিত ছিল, কিন্তু ও বলেনি। বৈদেহী ওকে নিজের ছোট বোনের মতো ভালোবাসতো, ওকে খুব যত্ন করতো স্যার। স্যার, আমরা এই ব্যাপারটা কিন্তু ভেবে দেখিনি যে বৈদেহী গীতাকে এতটা সাহায্য করলো প্রেগনেন্সিতে, এতটা দেখাশোনা করলো। তাহলে গীতার ডেলিভারি নিজের মেটারনিটি হোমে কেন করায়নি? ওখানে তো ডেলিভারির সময়ও নিজের সাথে থাকতে পারতো। হয়তো প্রাইভেট ম্যাটারনিটি বলে বেশি খরচ হয়ে যেত বিশালের, বা অন্য কোনো কারণ। কিন্তু এটা পরিষ্কার যে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। স্যার, বৈদেহীকে আমি জিজ্ঞেস করছি যে ও গীতার ডেলিভারি নিজের মেটারনিটি হোমে কেন করায়নি। দেখছি কি বলে ও। আর তেমন কিছু বলেনি আমাকে। হ্যাঁ, 3 দিন আগে একবার আমার কাছে এসেছিল আর বলেছিল অগাস্টের যে ভাড়াটা সেটা রেখে দিন আর ডিপোজিটের টাকাটা আমাকে ফেরত দিয়ে দিন। ও বাড়ি ছাড়তে চেয়েছিল। বাড়ি ছেড়ে ও কোথায় গেছে কিছু বলেছে আপনাকে? না, সেটা তো জানি না। এমনিতেই ওর এগ্রিমেন্টে মারগাঁওয়ের ঠিকানা লেখা হয়তো ও ওখানেই চলে গেছে। বৈদেহী চলে যাওয়ার পরেই তো আমরা জানতে পারলাম। হ্যাঁ, আমরা তো ওনার সাথে কথা বলার, কিছু জিজ্ঞাসা করার সুযোগই পাইনি। কিন্তু আপনি বারবার বৈদেহীর ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? আসলে কি হয়েছে? প্রথমে তো আমাদের সন্দেহ ছিল, কিন্তু এখন এটা বিশ্বাসের সাথে বলছি গীতা ওর বাচ্চা সোনুর নিখোঁজ হওয়ার পেছনে এই বৈদেহীর হাত নিশ্চয়ই আছে। এ আপনি কি বলছেন? আরে উনি তো খুবই সৎ মানুষ ছিলেন। আমি বৈদেহীকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে আমরা সবাই তোর সাথে আছি, কিন্তু এই পুরো ব্যাপারটা নিয়েও যথেষ্ট ডিস্টার্ব ছিল। ডক্টর, একটা কথা বুঝতে পারছি না, বৈদেহী গীতার ডেলিভারি আপনার ক্লিনিকে করালো না কেন? ও গীতাটা অনেক ক্লোজ ছিল। এতগুলো প্রশ্ন আমাকে করে কোনো লাভ হবে না। বৈদেহী আমার জন্য একটা ভালো এমপ্লয় ছিল, বাকি ওর পার্সোনাল লাইফের ব্যাপারে আমি আর কিছুই জানতাম না। স্যার, আমার এই বৈদেহীর খোঁজ না পাওয়ার পেছনে ও নিজে পালিয়ে যাওয়ার সূত্র পাচ্ছি। তাহলে গীতাও কি বাচ্চার মতো পুরোপুরি নিখোঁজ? এটা তো পরিষ্কার যে মা আর বাচ্চা একসাথে নেই। সিরিয়াস ক্ষতি হতে পারে বাচ্চা। স্যার, বেলগাম থেকে কোলাপুর পর্যন্ত যতগুলো ভিখারিদের আস্তানা আছে সবগুলো আমাদের নজরে আছে। সোনু আর গীতার ফটো ছড়িয়ে দিয়েছি চারিদিকে। যদি বাচ্চা কেনা বেচার কোনো কেস হয় তাহলে আমরা ইনফরমেশন পেয়ে যাব। ভেগারি মাফিয়া একটা পসিবিলিটি হতে পারে, কিন্তু রাও আমি এটা ভাবছি যে বাজারেতে গীতার সাথে বৈদেহীর আলাপ, এটা পুরোটাই আকস্মিক নাকি পুরোপুরি প্ল্যান করা? আপনি কি করে জানতে পারলেন? 3 মাস চলছে না তোমার? যদি এটা প্ল্যান করে হয়
তার উদ্দেশ্য কি হতে পারে? আর যদি এটা আকস্মিক হয়, তাহলে গীতা কি বৈদেহীর সুযোগ নিয়েছিল নিজের উদ্দেশ্য পূরণ করতে? দীপালি কোন টিমের? গীতার, বৈদেহীর, বিশালের, নাকি চতুর্থ টিম? কে নিজের প্ল্যানটা সফল করতে চাইছে দীপালিকে নিয়ে? আর এই রহস্য ভেদ করতে আমাদের এমন একজনকে দরকার যে এদের সবাইকে চেনে, আর এদের সবার মধ্যে যে সম্পর্ক সেটার সম্পর্কেও বেশ ওয়াকিবহাল। এই ঘটনার রহস্য ভেদ করা তখন তো আমাদের কাছে অনেক দূরের কথা। দুদিন পরে আরও একটা জটিল বিষয় আমাদের সামনে এসে পড়ল। আমাদের খোঁজরেরা দীপালিকে স্পট করেছিল একটা শপিং কমপ্লেক্সের বাইরে, কিন্তু দীপালির কাছে পৌঁছানোর আগেই দীপালি ওখান থেকে গায়েব হয়ে যায়। তুই তোর টিমের সবাইকে কাজে লাগিয়ে দিলালু, বিশেষ করে এই শপিং কমপ্লেক্সে। খোঁজ নে দীপালি ওদিন কোথায় কোথায় গিয়েছিল। ও ওখানে কাজ করে না কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল? যদি কারোর সঙ্গে দেখা করতে যায় তো কার সঙ্গে সেটা? পুরো খবর বার কর। এই দীপালি হয়তো এই কেসের ব্রেক থ্রু দিতে পারে। কোনো রকম গাফিলতি যেন না হয়, বুঝেছিস? ভাড়া দেরি করে দেওয়া আমি পছন্দ করি না, বলে দিলাম। একদিনের দেরিও চলবে না। আপনি চিন্তা করবেন না, আমি প্রতি মাসে এসে ঠিক সময়ে টাকা দিয়ে যাব বাবু। স্যার, দীপালি পরশু শপিং কমপ্লেক্সের একটা ক্লিনিক এসেছিল। কোন ক্লিনিক? যেখানে বাচ্চা হওয়ার জন্য আসে, যেখানে ওই ডাক্তারবাবুরা স্বামী স্ত্রীকে নিয়ে করেন না নানান রকম। ওখানে এখানে আইভিএফ সেন্টার বলে কিছু লেখা আছে। আইভিএফ সেন্টার? আইভিএফ সেন্টারে কি করছিল দীপালি? ওই দীপালিও এগ ডোনেশন করার জন্য এসেছিল। সেন্টারের লিস্টে নাম আছে ওর। ডোনেশনের জন্য পয়সাও পেয়েছে। কি হচ্ছে এসব? স্যার, এই আইভিএফ সেন্টার থেকেই জেনে নিচ্ছি, এটা শুধু গীতা আর সোনুর মিসিং এর কেস নাকি অন্য কিছুও চলছে? এটা তাড়াতাড়ি করে করা চা বানা তো। আরে তাড়াতাড়ি দে না, কতক্ষণ টাইম লাগবে? এই কেসে যেটা হচ্ছিল সেটা খুব প্ল্যান করেই হচ্ছিল। এই কেসটাকে আমরা যেভাবে এগোচ্ছিলাম তার সঙ্গে সঙ্গে প্ল্যানটাও ওদের পাল্টে পাল্টে যাচ্ছিল, অনেকটা চিক্সো পাজলের মতো। এমন একটা রহস্য যেটা মাত্র কিছু জন জানতো, আর যারা জানতো না তাদের মধ্যে আমিও একজন। ব্যাপারটা একটা পারফেক্ট ক্রাইমের রূপ নিচ্ছিল। এই ষড়যন্ত্রটা একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছিল, আর আমরাও উঠে পড়ে লেগেছিলাম এই অন্যায়টাকে রুখে দেবার জন্য। এই বিচিত্র কেসটার সূচনা সোনু আর তার জন্মের সঙ্গেই জড়িত। আগামী এপিসোডে আমরা এই কাহিনীর শেষ ভাগ দেখব। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.